আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতাগণ। আমাদের ভয়েস অফ স্মিথা চ্যানেলের নিত্য নতুন গল্প পেতে এবং শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং বেল আইকনে প্রেস করে পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে। ফোনের দুপাশে নিস্তব্ধতার ঝড়, চুপ থাকাটাই যখন ধ্বংসের পূর্ব লক্ষণ। মুনিয়ার কেবিনে জানালার ধারে দাঁড়িয়ে এক হাত মুঠো করে দাঁড়িয়ে আয়ান শুদ্ধ বেলকনি রেলিংয়ে হাত রেখে দাঁড়িয়েছে। সবটা শক্তিতে যে ওই রেলিং ধরে রেখেছে তা ও হাতের ফুটে ওঠা রগগুলো দেখে বোঝা যাচ্ছে। নীরবতা কাটিয়ে শুদ্ধ বলল, কোথায় তুই? কাজেই আসি। অফিসে না, সেটা জানি আমি। কোথায় কোন কাজে সেটাই জানতে চাচ্ছি। আমি কি জানতে চেয়েছি আজই তোর রিসিপশন কিনা? তুই খুশি না তাতে? তোর কি মনে হয়? আমার মনে হওয়াটা ধরে বসে থাকলে আজ দিনটা অন্যরকম হতো। যাই হোক, আসবি না তুই? না। কেন? বাস্তবতা। বেশ। আবারও কিছুক্ষণ নীরবতা। শুদ্ধ কিছুটা শক্ত কণ্ঠেই বলল, তোর বোন মন কোথায় আয়ান? হুট করে মুনিয়ার নাম নেওয়ায় আয়ান অনেকটাই চমকে উঠল। এভাবে মুনিয়ার খোঁজ নেয় না শুদ্ধ। শেষ কবে নিয়েছিল তা ওর মনে নেই। তবে আজ কেন? তবে কি এই ফাইলগুলো কোনোভাবে... কথা বলছিস না যে? ও, ওর জায়গাতেই আসি। ও, মন কি ইনসিয়াকে আমার শুভকামনা জানাস। ব্যস্ত আসি, রাখছি। সুতো থামালো না ওকে। তার ছেলে হেসে ফোনটা ঘুরিয়ে শক্ত মুঠোতে ধরল ওটা। চেহারায় একরাশ ক্ষোভ ভেসে উঠল মুহূর্তে। কলটা কেটে দিল আয়ান। এবার ওর সন্দেহ হচ্ছে, শুদ্ধ কি তবে ফাইলগুলো দেখেছে? এটা কি জানে ফাইলগুলো ও পাঠিয়েছে? তাহলে ওর সাথে এভাবে কথা বললো কেন এতক্ষণে? তো তার মানে শুদ্ধ জানে না ফাইলগুলো আয়ানের কাছেই ছিল। কিন্তু যদি ওগুলোই ও পেয়ে থাকে তবে তা চুপ করে বসে থাকবে না। নিজের দোষ চাপা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবে ও। সেটা হতে দেওয়া যাবে না। তার আগেই ফাইলগুলো যেভাবেই হোক আবার আয়ত্ত করতে হবে ওর। ইনশিয়াকে জানাতে হবে সুদূর অতীত। যেভাবেই হোক। এক পলক তাকালো বেডে পড়ে থাকা বোনের নিতর দেহটার দিকে, যা শুধু শ্বাসটাই নিচ্ছে, যাকে বলে নামে বেঁচে থাকা। চোয়াল শক্ত করে বেরিয়ে আসলো ওখান থেকে। বাগানে অনেক আত্মীয় স্বজনের সমাগম। নিচে এসেই দেখলাম শেহনাজ মঞ্জিলে সবাই এসেছে। আব্বু, আম্মু, এরাম, দাদিমা সবাই। আমাকে এগোতে দেখেই কেঁদে দিল সবাই। আব্বু তো হাত জোর করতে যাচ্ছিলেন। অনেক কষ্টে বুঝিয়েছি তাকে। বাবা, সেজমা, জিন্নাতাবু সবাই মিলে সামলাচ্ছে ও বাসার সবাইকে। ওদের সাথে আমার কলেজের দুই বেস্ট ফ্রেন্ড মৌনতা আর আলিফও এসেছে। সোনালি রোদুরে বাগানে সাজানো পরিবেশটা সবাই নিজেদের মতো করে উপভোগ করছে। শুদ্ধের কথা বলেছিল সবাই। আমি বলেছি রেডি হচ্ছেন উনি। কিন্তু এভাবে কতক্ষণ স্টেজে চেয়ারটায় বসে হাসপাস করছি শুধু। লোকটা আসবে না তার মানে? চুল তো খোলায় রেখেছি আমি। মাহি রুমে গিয়ে পেছনটা ঢেকে পার্লারের আপুগুলোকে কত কষ্টে খোলা চুলে স্টাইল করতে বলেছিলাম তা আমিই জানি। তাইবকে দিয়ে বলিও এসেছি ওনাকে। ও দরজায় গিয়ে বলেছে, ইনসু মামা চুল বাঁধেনি মামা। তবুও রাগ কমেনি ওনার। বিয়ের দিন ফটো সেশন হয়নি। সিফাত ভাইয়া ক্যামেরাম্যান হায়ার করেছে। ক্যামেরায় 1.5 ঘন্টা যাবৎ শুধু আমার ছবি তুলছে লোকটা। হাজারটা পোজ দিয়ে মূলত এ কাজে আমি ইচ্ছে করে আটকে রেখেছি তাকে, শুধুর আশা নিয়ে সময় বাড়াতে। জেনাতাপু এগিয়ে এসে ফিসফিসিয়ে বলল, শুদ্ধ আসবে না ইনসু? ঠোঁট উল্টে কাঁদো কাঁদো লুক দিলাম ওকে। আপু বিরক্তি রাগ দুটোই দেখালো আমাকে। গাল ফুলিয়ে এদিক ওদিক তাকাতে হুট করে ব্যালকনিতে রেলিংয়ে রাখা কারো হাত ঘড়িতে পড়া সূর্যের আলো চোখে পড়লো। কারো কেন? ওটা আমার রুমের ব্যালকনি, তাহলে ওটা শুদ্ধ। ভালো করে হাতের হাতা দেখে বুঝলাম ছুট পড়েছেন উনি। মনটা নেচে উঠলো খুশিতে। তার মানে উনি ওখান থেকে সবটাই দেখছেন। আব আগায়া মাজা। বাঁকা এসে ঈশান ভাইয়াকে ডাক লাগালাম, ঈশান ভাইয়া। ঈশান ভাইয়া এগিয়ে আসলেন। আর চোখে দেখলাম শুদ্ধ ব্যালকনিতে এসে দাঁড়িয়েছেন। জোরেই বললাম, ভাইয়া আপনি যান তো, আমার রুমে রাখা ছোটটা পরে আসুন। দরকার পড়লে আপনার মুখে স্টিকার মেরে ছবি ওয়াশ করব। তাও ছবি চাই আমার। এভাবে কতক্ষণ একা একা ছবি তুলবো? তাপসী আপু চোখ বড় বড় করে একবার আমার দিকে তো একবার ঈশান ভাইয়ের দিকে তাকাচ্ছে। ঈশান ভাইয়া কাঁদো কাঁদো ফেস করে বলল, আমাকেই পেলে বোন, আমি না বোন ডাকি তোমাকে? এই জন্য এটুকু আপনাকে করতে হবে ভাইয়া। তাপসী আপু ঝাড়া গলায় বলল, কেন? শুদ্ধ কই? সে তুলবে না ছবি। না ইনসু, ঈশান যাবে না। শুদ্ধ রুমে তো নেই। আর উনি নাই রুমে, খালি একটু করে ছোটটা পরে আসবে। ছবি তুলবো শুধু, প্লিজ।
মিথ্যা বললাম। বেশ অনেকটা তেলাতেলির পর ঈশান ভাইয়া মুখ কালো করে হাঁটা লাগালেন বাসার ভেতরে যাবেন বলে। আমি একটু হেসে ব্যালকনিতে উকি ঝুঁকি দিতে লাগলাম। ইতিমধ্যে মাই কাঁধে একটা ধাক্কা লাগালো। ওর দিকে তাকাতে ও চোখের ইশারায় সামনে তাকাতে পড়লো। চোখ সেদিকে নিতেই মুখ হা হয়ে গেল আমার। শুদ্ধ হাজির, সাদা শার্টের ওপর কালো স্যুট, হাতে ঘড়ি, চুলগুলো আর সুন্দর মতো সেট করা, দেখতে একদম গোছালো লাগছে তাকে। টাইপকে কোলে নিয়ে হাসি মুখে স্টেজের দিকে আসছেন উনি। হাসিটা বড্ড মানিয়েছে ওনাকে, যাকে বলে ঘায়েল করা হাসি। ওয়েট, উনি হাসছেন? এখানে এসেছেন? কাহিনীটা কি হলো? কোনো দিকে না তাকিয়ে শুধু সোজা স্টেজে উঠে আমার পাশে দাঁড়িয়ে ক্যামেরাম্যানকে বললেন। ছবি ওঠান। আমি যেন কোনো ভ্রমে আছি। নিজের তালুর উপর চিমটি কাটলাম। ব্যথা তো ঠিকই লাগলো। ঈশান ভাইয়াকে বলা কথাটা এভাবে ইফেক্ট করবে ভাবিনি। আমি তো কিছু না ভেবেই বলে দিয়েছি। তাহলে শুধু বিড়বিড় করে বললেন। একটা ছবি খারাপ হলে তোর খবর আছে শিয়া। নিজেকে স্বাভাবিক করে ছবি তোলাতে মনোযোগ দিলাম। তবে শুদ্ধের ছবি ওঠার সময় এক্সপ্রেশনটা দেখে মোটেও মনে হচ্ছিল না উনি রেগে আছেন বা বিয়েটা এভাবে হয়েছে। যতবার অবাক চোখে তাকিয়েছি উনি ধীর গলায় তবে ধমকে হাসতে বলেছেন। ফোকলা হেসে ছবি উঠিয়েছি। ছবি তোলা শেষে স্টেজ থেকে নেমে গেলেন উনি। দেখলাম শেহনাজ মঞ্জিলে সবার সাথে কথা বলছেন, তাও হেসে হেসে। দুপ করে বসে পড়লাম চেয়ারটায়। মাহি, জিন্নাত আপু, মৌনতা তিনটে এসে কিছু বলেছে। আমার কানে আসলেও মস্তিষ্ক কাজ করছে না। একধানে তাকিয়ে রইলাম ওই অদ্ভুত মানুষটার দিকে। এতটা ভালো মানুষই। এরপর কি হবে? কি বে ডিকিউ, জামাইটা তোর ওই এমনে দেহস কেন? আলিফ মাথায় মেরেছে আমার। হুশে ফিরে পাশে তাকাতেই সবগুলোকে দাঁত খেলাতে দেখলাম। জিন্নাত আপু বলল, ডিকিও মানে? ড্রামা কুইন। ওরা সবাই হাসলো। মৌনতা বলল, কিরে আলিফ, ওর বর ভাই হয় তোর? ভালোভাবে বল। হ হ ভাইয়া, এই ভাইয়া টু সাইয়া থিওরি আজই বুঝলাম না। আমি আলিফের কাঁধে চড় মেরে বললাম, মনু, এই গায়া ভূতটাকে পিটাইয়া ভাষা ঠিক করা তো ওর। ছি, কি ভিস্ত্রি ভাষা তোর আলিফ। কবে ভালো হবি তুই? মৌনতা ধমকে বলল, ঠিক ওই তো। ওই আলিফ, থামবি তুই? বান্ধবীর শ্বশুর বাড়ি, শুদ্ধ ভাইয়ের বাড়ি, শুদ্ধ ভাষায় কথা বল। পারমো না, ওই মহারানী দে খাইতে দে, ক্ষুধা লাগছে, খাওয়ানটার জন্যই আসা। এখন আমি এই বেশে তোকে খাবার বেড়ে খাওয়াবো? কেন, আরও ফকিন্নির সাজা লাগবো তোর? এমনিতেও তো কম রানুমণ্ডল সাজস নাই। আবারও হাসতে লাগলো সবাই। আব্বু বাবা একসাথে বসেছিলেন। তাপসী আপু আর সিফাত ভাইয়াকে দেখলাম এগিয়ে গিয়ে কিছু বলল ওনাদের। জিনাত আপুকে ইশারায় বললাম, কি হয়েছে? আপু বলল, বিয়েতে কোনো নাচ গান হয়নি, তাই এখন ওদের ওসবের প্ল্যান আছে, তাই অনুমতি চাইতে গেছে। বড়রা সবাই নিজেদের মতো এক পাশে বসে গেলেন। স্টেজের সামনে সিফাত ভাই এসে সীমা ভাবিকে দেখিয়ে গান ধরলেন। মৌমাছি ফুলেতে বসে খাঁটি মধু পায়, তেমনি তুমি আমারই মধু, আমারই দুনিয়ায়। ঈশান ভাইয়াও তাপসী আপুর হাত ধরে মাঝে দাঁড় করিয়ে গাইলেন, তিতা যত ছিল আমার এ জীবনে হায়, মিঠা হয়ে গেল তোমার চোখের ইশারায়। ওরা সবাই একসাথে গাইলো। দেখলে তোমার মনটা গার্ডেন গার্ডেন হয়ে যায়। বেশ মজা করছে ওরা। স্টেজে বসে খালি আঁকুপাকু করছি। সবার বরই রোমান্টিক, খালি আমার বরটা এমন পাশে নেই। মাহি, মৌনতা আর জিনাত আপু সোনাকাঠি গানে নাচলো। না, আর সহ্য হচ্ছে না। নাচটা তো আমিও রিজার্ভ করি। বিয়েটা আমার, আনন্দটার ওপর আমার অধিকার আছে। আশেপাশে তাকিয়ে সৌধকে দেখলাম না। মৌনতাকে ডাক লাগিয়ে বললাম, মনু, বিবি হেল্প। কি? মনুরে, আমি নাচবো। ও চোখ বড় বড় করে নিল, আবার স্বাভাবিক হয়ে বলল, ইজ অ্যাকসেপ্টেড। তো নাচ। একটু জোর কর, এমনি তো আর উঠে নাচা যায় না। আর তোর ভাইয়া দেখলে আমি শেষ। তাহলে আমি ভাই পারবো না। হ্যাঁ, কেউ ভালোবাসিস না তোরা আমাকে। ভালোবাসি না, এমনিই আসছি এখানে এত দূর থেকে। রাগ করে বুকে হাত গুজে পাশ ফিরলাম। আমাকে গাল ফোলাতে দেখে মৌনতা একটু নরম হলো। কিছু ভেবে বলে উঠল, ওয়েট, আলিফকে ফাঁসাই। জিও মনু, না। মৌনতার ডাক লাগালো আলিফকে। ও মোসরাতে এসে বলল, হ ক। তো কি ইনসি কিছু বলতে চায়? কিরে বরসেরা, আমার কি কইবি তুই বিয়ের মাইয়া? ভাই, তুই আমার বেস্ট ফ্রেন্ড, উপকার কর একটা। কি? আমাকে নাচার জন্য জোর কর। কি? মৌনতা বলল, ওকে ওর ভাষায় বল, তাইলেই বুঝবে।
দোস্ত আমারে জোর কইরা ধইরা নাচা না প্লিজ, আমার নাচবার মন চাইছে, প্লিজ দোস্ত, তোর কাছে চিরঋণী থাকুন আমি, প্লিজ প্লিজ প্লিজ। খাড়া দেহি। ও চলে গেল। আমি আরেকবার চারপাশে চোখ বুলালাম, শুধু নেই। ভালোই হয়েছে, ওনার কাজ শেষ, এবার নিজের মতো করে এনজয় করব। জোরে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। আলিফ মাউথ স্পিকারে হাত দিয়ে মাঝখানে দাঁড়িয়ে বলল, এই ভাই, এই যে ঘুমান কেন? বালিশ আনছেন? তা আনবেন কেন? এটা তো বিয়া বাড়ি, সবাই শোনেন। আজ আমরা প্রশ্ন উড়োর মজা করব। কাজ এটা আমার একমাত্র বেস্টুর একমাত্র বিয়া, কিন্তু আপনাকে তো জিমুনি ধরছে না, তা তো হতেই দেওয়া যায় না। এই ঘুম ছাড়ানোর একটা উপায়, মিউজিক। সাউন্ড সিস্টেমে ক্যারাওকে চালু হতে আলিফ নেচে নেচে গাইতে শুরু করলো। ওই ভাইয়া, কেউ ঘুমাইয়েন না, আইসি মহল কাঁপাইতে, মুখ দেখাইয়া থার্মোমিটার লাগবো যে জ্বর মাপাইতে, বিয়া এই শান্ত মহল দিমু গরম বানাইয়া, ডিজে ভাই গানটা ছাড়ো, বেসটা মারো বাড়াইয়া, চারদিকে সব সুন্দরী মেকআপ লাগানো পরে কোনটারে রাইখা আগে কোনটা ধইরা ইমপ্রেস করি। এদিকে বউ নার্ভাস, বিআইবিএনের সার্কাস, আসছি গানের মাঝখানে, এইবার পড়ব ঢেউ, ওই ডিজে সাউন্ড বাড়াও, ঘুমটা খুইলা নাচবো অখন বউ। আলিফ তো নাচছেই, ওর সাথে বাকি সবাইও কম বেশি নাচছে। বড়দের দিকে তাকিয়ে দেখলাম তারা নিজেদের মতোই আছেন। আমিও স্টেজে বসে হেলে দুলে নাচছিলাম। জিনাত আপু মায়ে ইশারা করলো নামার জন্য। উঠে দাঁড়িয়ে সবে স্টেজ থেকে নামবো বলে পা বাড়িয়েছি, কেউ একজন খপ করে হাত ধরে ফেললো আমার। পাশে তাকিয়ে দেখতেই ছোটখাটো হার্ট অ্যাটাক হয়ে গেল বলে মনে হলো। কিছুক্ষণ আগে অব্দি পুরো জায়গাটা কোনো কনসার্টের থেকে কম ছিল না। এক মুহূর্তে তা শ্মশানের মতো খা খা করছে, কারো মুখে কথা নেই। সাউন্ড বক্সে বাজতে থাকা ক্যারাওকে থেমে এখন দূরের কোনো ডালে বসা কাকের ডাক কানে বাজছে। আজ এক বিয়েরই দ্বিতীয় পর্ব ছিল, কিন্তু আমি তো এটাকেই প্রথম পর্ব ভেবে আনন্দ করার ধান্দায় ছিলাম। কার নজর লাগলো তাতে? খুব বেশি কিছু চেয়েছিলাম কি? খালি তো একটু ব্রাইডাল ডান্সই করতে চেয়েছিলাম। আলিফটা কত খেটে খুঁটে পারফেক্ট গানটাই ধরেছিল। ঘুমটা খুলে নাচবে এখন বউ। একটু এগোতে গেছি, ঠিক তখনই শুধু এভাবে সাক্ষাৎ দিলেন। আমার হাত ধরে স্টেজে দাঁড়িয়ে উনি একদম শান্তশিষ্টভাবে সবার দিকে তাকালেন। জিন্নাত আপু, মাহি, মৌনতা, সীমা ভাবি, তাপসী আপু, ঈশান ভাইয়া, সিফাত ভাইয়া, ওদের ওড়াধরা নাচ ছেড়ে ওর মুখ চাওয়াচাওয়ি করছে। বড়রাও বসা ছেড়ে দাঁড়িয়ে গেছে সব। আমি নিজ দিক তাকিয়ে এক প্রকার কাঁপছি। পাশেই রাখা স্ট্যান্ড ফ্যানের বাতাসটা গায়ে লাগছে না বলে মনে হচ্ছে। আজ আবারও বড়সড় অপমান কপালে নাচছে। শুদ্ধ আমার হাত ধরেই নিচে নামলেন, এতটুকু বাধা দেয়নি। আর চোখে সেজু কাকুকে এগোতে দেখলাম, আব্বু থামিয়ে দিলেন। ওয়াও, আজ তো নিজের পরিবারও তোকে বাঁচাতে আসবে না ইনশু। শুদ্ধ আমাকে নিয়ে সোজা আলিফের সামনে গিয়ে দাঁড়ালেন। ওর হাত থেকে মাউথ স্পিকারটা কেড়ে নিয়ে বললেন, গানটা ভালোই গাও দেখছি। আলিফ ভোলা ভালা ফেস বানিয়ে দাঁত কেলিয়ে বলল, জি ভাইয়া, সবাই আল্লাহর দান। নাচটাও পারো তাহলে? আলিফ লাজুক লাজুক ভাবে বলল, কি যে বলেন না, আমি কলেজে হত্তিক লাইট ফ্লিপ ফুল সবই জানি। ডান্সের প্রভু দেবা যাকে বলে, রেমোডি সুজাও আমাকে ইনস্টাতে নক দেয়। মাইকেল জ্যাক্স বেঁচে থাকলে আমাকে শিষ্য বানানোর জন্য অধীর হয়ে থাকতেন। বাকিটা ইনস্যুর থেকে শুনে নেবেন, নিজের গুণটা না হয় নাই গেলাম। শুধু আমাকে দেখিয়ে দাঁতের দাঁত চেপে বললেন, এটার সাথেও নেচেছো তার মানে? এতক্ষণ চুপচাপ থাকলেও এবার বিস্ফোরিত চোখে তার দিকে তাকালাম। আলিপুর সেই বিখ্যাত দাঁত বের করা হাসি দিয়েই বলল, আজ্ঞে না ভাইয়া, এখনও অবধি না, তবে প্রিপারেশন নিয়েছি আজকের জন্য। আপনার অনুমতি থাকলে আজ ডুয়েট হয়ে যাক, আমি আর ইনশু। হোয়াটস সে? এবার চোখ আলিপের দিকে নিলাম। ও ভুরু নাচিয়ে বোঝাচ্ছে, কেমন দিলাম দোস্ত? ভাইয়া এখন জেলাস হবে তোকে নিয়ে। পাশে জিনাত আপু, মাহি, মৌনতা একসাথে কপাল চাপড়ে উঠল। একদম ধীরে মাথা নাড়িয়ে বোঝানোর চেষ্টা করলাম ওকে, ভাই তোর কপাল তুই নিজে লেখালি। ব্যাটা না বুঝে পাঞ্জাবির কলার ছাকে আরো সোজা হয়ে দাঁড়ালো, যেন ওকে আমি বাহবা দিলাম।
অসহায়ভাবে শুদ্ধর দিকে তাকালাম আমি। উনিও আমার দিকেই তাকিয়ে ফোনটা বের করে আমার হাত ছেড়ে দিলেন উনি। শ্বাস ফেললাম এতক্ষণে। শুদ্ধ এবার আলিফের হাত ধরেছেন। আবারও শ্বাস আটকে গেল আমার। আলিফকে কিছুটা এগিয়ে এনে ওর কাঁধে হাত রেখে ওকে নিয়ে এগোতে এগোতে বললেন, কথা আছে তোমার সাথে, চলো। আলিফ কিছুটা হকচকিয়ে গেছে, ফিরে ফিরে আমার দিকে তাকাচ্ছে। জিনাত আপু, সেজ কাকু, সিফাত ভাইয়া এগোচ্ছিল, কিন্তু শুদ্ধ কিছুটা এগিয়েই থেমে গেলেন আলিফকে নিয়ে। তাই দেখে ওরাও থেমে গেল। এবার সবাই মুচকি মুচকি হাসছেন। একদম কটকটে রোদের মধ্যে আলিফকে দাঁড় করিয়ে ওর হাতে নিজের ফোনটা গুজে দিলেন শুদ্ধ। বললেন, যা বুঝলাম শেয়ার ফ্রেন্ড তুমি, মাল্টি ট্যালেন্টেড তো হবেই, এটাই স্বাভাবিক। সিঙ্গার ড্যান্সার অনেক হয়েছে, না বি দ্য ডিজে বলে বাবু। জি মানে ভাইয়া ঠিক বুঝলাম না। বুঝে যাবে, এখানে দাঁড়াও। এখানেই? হ্যাঁ এখানেই। মানে ভাইয়া রোডটা একটু বেশি এখানে। হ্যাঁ তো? শুদ্ধের ওভাবে হ্যাঁ তো বলাই আলিফ কিছুটা দমে গেল। আর কিছু বলেনি ও। ছেলেটাকে ওভাবে রোদে দাঁড় করিয়ে শুদ্ধ ছুটের হাতা টেনে আবারও স্টেজের দিকে আসলেন। আলিফ আহমকের মতো হতভম্ব হয়ে ওভাবেই দাঁড়িয়ে শুদ্ধ ইশারা করতে একজন গিয়ে আলিফের হাতে থাকা শুদ্ধের মোবাইল সাউন্ড সিস্টেমের সাথে অ্যাটাচড করে দিল। উপস্থিত সবার মতো আমিও হা হয়ে দাঁড়িয়ে। শুদ্ধ এগিয়ে আমার সামনে আসতেই বললাম, দেখুন আমার ফ্রেন্ড ও। আলিফ তো শুধু ডান হাত ধরলেন আমার। কথা থেমে গেল। উনি কৌতূহলীভাবে বললেন, আলিফ তো? আলিফ তো খারাপ কিছু বলেনি। ও ও ও তো আসলে ভালো গায়, ভালো নাচে। ওর কথায় এভাবে। কিছুটা এগিয়ে দাঁড়িয়ে উনি বাম হাতও ধরলেন আমার। চোখ বড় বড় করে তাকালাম তার দিকে। আশেপাশে তাকানোর কথা মাথা থেকে বেরিয়ে গেছে আমার। শুধু স্বাভাবিকভাবেই বললেন, ওর কথাই ওভাবে। আপনি ওকে ওভাবে রোদে দাঁড় করালেন কেন? ওর তো। শুদ্ধ এবার আমার বাম হাতটা তার কাঁধের উপর রাখলেন। আমার চোখ সেখানেই নিবদ্ধ। উনি আবারও বললেন, ওর দোষ, ও তোর সাথে নেচেছিল। এনিথিং এলস? কি বলবো? ছেলেটাকে তাই ওভাবে দাঁড় করিয়ে রাখবে? নিশ্চয় তাকে নিয়ে বলেনি, তাই জেলাস হচ্ছে। তুতলিয়ে বললাম, তো তো এখানে আমি একা একা বোর হচ্ছিলাম, তাই ওভাবে বলেছে। আপনি তো নিজে নাচ শুধু তার ডান হাতের আঙ্গুলের ভাঁজে আমার ডান হাতের আঙ্গুলগুলো আটকে দিয়ে বললেন, আমি নাচতে জানি না, রাইট? বিস্ময় নিয়ে আমি আশেপাশে তাকালাম। সবাই ঠোঁট টিপে হাসছে। শুদ্ধ দিকে চোখ ফেরাতেই উনি কোমরে বাঁ হাত রাখলেন আমার। কিছুটা লাফিয়ে উঠে সোজা হয়ে দাঁড়ালাম। এবার কি? শুদ্ধের ঘাড়ের পাশ দিয়ে উকি দিয়ে দেখলাম বেচারা আলিফ মোবাইল হাতে ওই রোদের মধ্যেই দাঁড়িয়ে অসহায়ভাবে মোবাইলটার দিকে তাকিয়ে আছে। শুদ্ধ বাঁকা হেসে ঘাড় নাড়াতেই তোমাকে চাই গানের স্টার্টিং টিউন বাজতে লাগলো। আরেক দফা চমকে উঠে শুদ্ধের দিকে তাকালাম। আমাকে নিয়ে দুলতে তুলতে উনি গানের সাথে গুনগুনিয়ে গাইতে লাগলেন, তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কদ্দূরে এখনো। তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কদ্দূরে এখনো। আমার পুরা কপালে আর তোমার সন্ধে সকালে, তুমি কেন এলে জানি না এখনো। ফোন দিয়াটে মন পালাবার, বন্দিয়া আছে কাছে সে তোমার। যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই। যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই। যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই। যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই। হলো শুরু 7 দিনে এই খেলাধুলোর রাত দিনের, জানি বারণ করার সাধ্যি নেই আর আমার। তোমার নামের মন্দিরে আর তোমার নামের মসজিদে আমি কথা দিয়ে এসেছি বারবার।
বিন্দু থেকে সিন্ধু হয়ে যাও, তুমি ইচ্ছে মতো আমাকে সাজাও। যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই। যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই। যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই। যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই। সবার হাততালির আওয়াজে ধ্যান ভাঙলো আমার। শুদ্ধ থেকে নিজেকে ছাড়িয়ে কিছুটা সরে দাঁড়ালাম। নিজ দিক তাকিয়ে ভাবছিলাম কি হলো এতক্ষণ। ওনার সাথে নাচছিলাম আমি। প্রতিটা মুহূর্ত শুধু অবাক চোখে তাকে দেখেছি। আর সে ঠোঁটে মুচকি হাসি আর চোখের মুগ্ধতা দেখেছি। আজ আমি তার। নাচ গান আমিও পারি, বাকি গুণগুলো ঠিক সময় মতো দেখিয়ে দেবো তোকে। বি রেডি। কথাটা বলে উনি তাইবকে নিয়ে হাঁটা লাগালেন। আমার চোখ এবার বেরিয়ে আসবে। মেয়ের দল আবারও কলকলিয়ে হাজির। পাশ থেকে নানাভাবে নানা কথা বলে চলেছে, কিন্তু ওই যে এখনো বাস্তব কিনা সেটাই ভাবছি। বাস্তব প্রমাণ পেয়ে এরপর কি হবে সেটাও ভাবছি। সুধের এই ব্যবহার। বড়রা বেশিরভাগই বাসার ভেতরে চলে গেছেন। স্টেজে বসে শুদ্ধ দিকে হা হা করে তাকিয়ে আছে। উনি সবার সাথে দাঁড়িয়ে হাসি মুখে কথা বলছেন, জুসের গ্লাসে মুখ দিচ্ছেন আর আর চোখে আমার দিকে তাকাচ্ছেন। চোখাচোখি হতেই চোখ ফিরিয়ে নিতাম আমি আগে, কিন্তু আজকের ঘটনায় বিস্ময় কাটিয়ে উঠতে পারছি না বলে অভ্যাসটাতেও খুঁত ধরেছে। শুদ্ধ দূরে দাঁড়িয়ে একবার চোখ পাকিয়ে আস্তে করে বললেন, হোয়াট? এই তো কেলো করেছে। তাড়াতাড়ি চোখ সরিয়ে নিলাম আমি। আলিফ দুটো ফ্যানের মাঝখানে বসে মাথায় পানি দিচ্ছে আর চাপড়াচ্ছে। বেচারা পুরো গানটা চলাকালীন রোদেই দাঁড়িয়েছিল। গান শেষে শুধুই ওকে এনে জুস ঠান্ডা পানি দিয়ে চুলটা পাঞ্জাবির কলারটা ঠিক করে দিয়ে ফ্যানের কাছে বসিয়ে দিয়েছেন। প্রথমে করুণা হলেও পরে ভাবলাম ঠিকই হয়েছে। কে বলেছিল শুদ্ধর সামনে ওভাবে বলতে? এবার তো মানুষ বুঝে চলতে শিখুক হারামিটা। সীমা ভাবি এগিয়ে এসে বলল, ইস, ছেলেটার কি দশা করেছে। আমি অপরাধীর মতো তাকালাম ওর দিকে। তাপসী আপু বলল, ভাগ্যিস ঈশান যায়নি স্যুট পরতে। মৌনদা এতক্ষণ আলিফের কাছেই ছিল, এগিয়ে এসে বলল, আলিফের অবস্থা খারাপ, রোদে পেকে গেছে ও। আলিফও এগিয়ে আসলো। ওর পাঞ্জাবির অনেকটাই ভিজে গেছে। খিচে উঠে বলল, আগে কইতিম তোর জামাই টিগারের মতো সেনসিটিভ, আইতাম না আমি। ভাই আমি তো। রাগ তোর ভাই, এই ভাই ভাই কইরা দুনিয়া উল্টাইয়া ফেলাস। এখন আমি সর্বজনীন ভাই, সিঙ্গেল কমিটির সভাপতি। তাহলে তো ইয়াসাও সিঙ্গেল। ওই মনু কালে ওই যে ওর পেছনে ঘুরে কি যেন নাম, মেহেদি, ওকে বলবি ইয়াসাকে প্রপোজ করতে। আলিফ তেলে বেগুনে জ্বলে উঠে বলল, এই বিয়ে বাড়িতে বরকনে বাদে সব সিঙ্গেল। আমিও থাকতে চাইলাম, দিলি না তুই ইনসু। তুই খবরদার কথা কইবি না আমার লগে, আমি খাইয়ে চলে যাবো অহন। মৌনতা বলল, তো রাগ করে না, খেয়ে চলে যা। আলিফ খাওয়ার উপর রাগ দেখায় না। সবাই মিলে হাসলো। তারপর শুরু শুদ্ধ নাচ আচরণ নিয়ে আমাকে পচানো। কিন্তু আমি তো জানি এই ভালো ব্যবহারগুলো যখন তখন উল্টো তীর হয়ে ফিরবে। ভয় করছিল, প্রকাশ করলাম না। মাইকে দেখলাম পাশে দাঁড়িয়ে উকি ঝুঁকি দিতে, যেন কাউকে খুঁজছে। আমি উঠে দাঁড়িয়ে ফিসফিসিয়ে বললাম, কাউকে খুঁজছো? হ্যাঁ ইনসু ভাবি, ওই আরোগ্যানটা আজ এটুকু বলেই মাহি আটকে গেল। নিজেকে সামলে মেয়েকে এসে বলল, আরে কাকে খুঁজবো? কাউকেই না। আমি চোখ ছোট ছোট করে বুকে হাত গুজে পড়লাম, এই অ্যারোগেন্টটা কে? কেউ না বললাম তো ইনসিয়া ভাবি, এত বেশি ভাবো না তুমি। আলিফ হাতের 10 আঙ্গুল এক করে মাঝখানে ঢুকে লজ্জার মতো করে বলল, কি বে ডিকিউ, ডোন্ট টেল মি তোর এই ননদিনী আমার উপরে ক্রাশ খাইছে। মাহি ভুরু কুচকে তাকালো ওর দিকে। ঠোঁট টিপে হেসে বললাম, খেলে বা কি? তুই তো ইয়াশাকে। আরে আরে সাইরা দিমু, কিয়ের ইয়াশা, সব ধোয়াশা আর কুয়াশা। আরে ওই তো ধরা শোয়ার বাইরে, খালি গিলবো আর টাকা উড়াইব আমার। তুই খালি কম কি মাহিভে খাইছো নাকি ক্রাশ? মাহি দাঁত কেলিয়ে বলল, জি না, তবে সারপ্রাইজ আছে আপনার জন্য। উম্মায়াল্লাহ, কয় কে সরাসরি সারপ্রাইজ দেখাও দেহি। মাহি ওর হাতের ফোন উঁচিয়ে ধরে বলল, এই হলো আপনার ইয়াশাকে দিয়ে ভয়েস রেকর্ডিং।
আমি আমার হাতে থাকা আলিফের ফোন উঁচিয়ে ধরলাম। ওটা কিছুক্ষণ আগে ও যখন মাথায় পানি দিচ্ছিল মৌনতা দিয়েছে আমাকে। বললাম, এই রইল ইয়াসার ফোন নাম্বার। আলিফ রসগোল্লার মতো চোখ বানিয়ে তাকিয়ে রইল। তারপর অনেকবার সরি বলে মাহির কাছ থেকে বিদায় নিল ও। আমি হাসতে হাসতেই মাহিকে বললাম, ওই এমনই, এই জন্যই ভালো লাগে ওকে। বাট আই থিঙ্ক আই স্টার্টেড লাইকিং অ্যারোগেন্ট। কি? না মানে একটু অ্যাটিটিউড, রাগ, মুডি এগুলো ভালো লাগে আমার, যেমনটা শুদ্ধ ভাইয়া অমন। শুদ্ধর কথা মনে পড়তে আবারও গলা শুকিয়ে আসতে লাগলো আমার। এই সবার সামনে এমন ব্যবহার করছেন? সবাই চলে গেলে আমার কপালে কি যে আছে কে জানে। আজকের ঘটনাগুলো বেশ অদ্ভুত ছিল। কিছু তো হয়েছে শুদ্ধর, নইলে এত সহজে উনি রিসেপশনে যেতেন না। ছবি তোলা, গেস্ট অ্যাটেন্ড করা, এমনকি আমার সাথে ডুয়েট নাচ, এগুলোও সম্ভব কিভাবে? কেন? ছবি তোলার সময় হেসেছেন উনি, নাচ করার সময় আমি হা করে তার দিকে তাকিয়ে থাকলেও উনি যথেষ্ট গুছিয়ে স্টেপগুলো গানের ছন্দে মিলাচ্ছিলেন, এমনকি আমারটাও মানিয়ে নিয়েছিলেন। কাজ করার সময় অন্যরকম লাগছিল তাকে, তার স্পর্শকে। কি হয়েছে ওনার? কাল রাতে জ্বর থেকে অতিরিক্ত কিছু হয়ে যায়নি তো? আমি ভুলভাল ওষুধ খাইয়ে দিইনি তো? ইয়া আল্লাহ, এখন কি হবে? আকাশ কুসুম ভাবতে ভাবতে রুমে আসলাম। দরজা খুলে ভেতরে ঢুকে দেখি শুধু স্ট্রলিং করতে করতে আয়নার সামনে দাঁড়িয়ে দু হাতে চুল উল্টাচ্ছেন। ছোটোখাটো শখ খেয়ে দরজার কাছে দাঁড়িয়ে রইলাম। স্ট্রলিং, এই 3 বছরে উনি হেসেছেন কিনা তা নিয়েও সন্দেহ আছে। আজ উনি হুইল স্ট্রলিং করছেন। শুদ্ধ আয়নার ভেতর দিয়ে আমার দিকে তাকালেন। স্ট্রলিং করতে করতে ভুরু নাচিয়ে বোঝালেন কি হয়েছে। নিজেকে সামলে মাথা নেড়ে কিছু না বোঝালাম। নিজ দিক তাকিয়ে আস্তে ধীরে বেডের দিকে এগিয়ে গেলাম। কি হয়েছে? আচমকায় একদম কাছে শুদ্ধের আওয়াজ পেয়ে পেছন ফিরতে যাব, ওনার বুকের সাথে ধাক্কা লেগে বিছানাতে পড়ে গেলাম। কোনো মতে পেছনে দুহাত দিয়ে শোয়া থেকে বেঁচে আধশোয়া হয়ে আছি। সামনে শুধু এক হাত বুকে গুজে আর এক হাত ঠেকিয়ে নিজের থুতনি ধরে আছেন। চোখ বড় বড় হয়ে গেল আমার। উনি আমার দিকে ঝুঁকে আবারও বললেন, কি হয়েছে তোর? আমার কি হয়েছে? নিজে যে দুনিয়া গায়েবী আচার ব্যবহার করছেন তার বেলায় কাঁপা কাঁপা গলায় বললাম, কি হবে? কিছু না। উনি সোজা হয়ে দাঁড়ালেন। কোনো রকম ফাঁক পেয়ে উঠে আসলাম ওখান থেকে। শ্বাস নিয়ে কাবাডের বাপাশের পাল্লা খুলে ভেতরে ঢুকে জামা বের করছিলাম। এই লেহেঙ্গায় আর কতক্ষণ? কাবাড লাগাতে দ্বিতীয়বারের মতো আটকে উঠলাম। পাশের দিকটায় উনি হেলান দিয়ে দাঁড়িয়ে নিজের নখ দেখছেন। কি হয়েছে? এভাবে ভয় পাচ্ছিস কেন? একটা শুকনো ঢোক গিলে হাতে ভাঁজ দেওয়া জামা এলোমেলো করতে করতে বললাম, কই কিছুই না। সরে আসছিলাম। শুধু সামনে পথ আগলে দাঁড়ালেন আমার। উনি এগোতেই আমি পিছিয়ে কাবাডে লেগে গেলাম। আমার ঘাড়ের পাশ দিয়ে কাবাডে হাত রাখলেন উনি। বিস্ফোরিত চোখে তাকিয়ে আছি আমি। উনি বাঁকা হেসে বললেন, কি হয়েছে? দম আটকে আসছে আমার। লোকটা এমন করছে কেন? সেদিনের মতো আজও কি বড়সড় শাস্তি কপালে নাচছে আমার? এত বড় দোষের কি করলাম? কোনটা? ওষুধ খাওয়ানো? স্যুট পরানো? ঈশান ভাইকে নিয়ে ছবি তোলা? আলিফের সাথে নাচতে চাওয়া? কোনটা? কিছু না বললাম তো। দূরে যান। উনি হাত ছড়িয়ে নিজেও একটু সরে দাঁড়ালেন। স্বাভাবিক হলো আমার। চেঞ্জ করব বলে অসমের দিকে পা বাড়িয়েছি। শুদ্ধ হাতের কবজি ধরে হ্যাঁচকা টানে আবারও নিজের সামনে দাঁড় করালেন আমাকে। কি রিয়াক্ট দেব বুঝে উঠতে পারছি না। তবে বিস্ময় আমার সব সীমা পার করেছে তা টের পাচ্ছি আমি। শুদ্ধ ঠোঁটে সেই এক টেডি স্মাইল ঝুলিয়ে বললেন, পালাচ্ছিস কেন? কিছু না। ভয় পাচ্ছিস? কিছু না। তোর জন্য স্যুট পরলাম। সরি, পরলাম কই, পড়তে বাধ্য করলি আমাকে। এবার বল কেমন দেখাচ্ছে আমাকে? কিছু না। কি বলছি নিজেও জানি না। পরে ওনার ভুরুকুটি দেখে হুঁশ ফিরতেই বললাম, ভালো ভালো দেখাচ্ছে। আমাকে ছেড়ে দিন প্লিজ। শুধুই ভালো? অনেক ভালো, অনেক ভালো। এবার তো ছেড়ে দিন প্লিজ। আমার কথাকে গ্রাহ্য করে শুদ্ধ হাত ছেড়ে দিলেন আমার। বুকে হাত দিয়ে শ্বাস নিলাম। শুদ্ধর দিকে তাকিয়ে দেখলাম উনি ওভাবেই বাঁকা হাসছেন, যা বিপদ সংকেত মনে হলো আমার কাছে। তাড়াতাড়ি সরে আসবো বলে পেছন ফিরতে যাচ্ছিলাম,
কিন্তু পেছন ফেরার আগেই উনি কোমর জড়িয়ে ধরলেন আমার। মাঝের দূরত্বটাও বিলীন হয়ে গেছে সেই সাথে। হাত দুটো থেকে জামাটা পড়ে গেছে, আর সে হাত আপনা আপনি শুদ্ধর কাঁধে চলে গেছে। মাথা বাঁকিয়ে যতটুকু পিছিয়ে রাখা যায় রেখেছি। বুকের ভেতরে হৃৎপিণ্ডটা যেন ট্রেনের বেগে ছুটছে, আর শুদ্ধের তপ্ত নিঃশ্বাস মুখে পড়তে সে বেগ যেন তুরণ পাচ্ছে। ল্যাপটপ শব্দটা বাইরে থেকে শোনা যাচ্ছে আমার, আর হাত পা যেন অবশ হয়ে আসছে ক্রমশ। তোর অ্যাজমা আছে? মুহূর্তের গায়ে আগুন ধরে গেল আমার। সবটা ভুলে চেঁচিয়ে বললাম, আমাকে দেখে আপনার হাঁপানি রুগী মনে হয়? উনি ঠোঁট টিপে হেসে বললেন, তোর এই কাঁপুনি শ্বাসকষ্ট দেখে মনে হয়। আমি কিছুটা হকচকিয়ে গেলাম, চোখ নামিয়ে নিলাম। কান গরম হয়ে গেছে, শরীরটাও নুয়ে যাচ্ছে। শুধু ওনার মুখ এগিয়ে আমার কানের কাছে এনে ফিসফিসিয়ে বললেন, ইটস মাই টার্ন নাও। স্বয়ংক্রিয়ভাবে মুখ হা হয়ে গেল আমার। মাথা তুলে তার দিকে তাকালাম। উনি ঠোঁট কামড়ে ধরে হাসছেন। ওনার টান কিসের? যেটুকু শ্বাস প্রশ্বাস চলছিল আমার, তাও এবার থেমে যাবে টের পাচ্ছি আমি। উনি বললেন, তোকে কেমন দেখাচ্ছে সেটা শুনবি না? চুপ করে আছি। শুধু নিজের সাথে আরো কিছুটা জাপটে ধরলেন আমাকে। চোখে চোখ রেখে কিছুটা সময় দেখছি তাকে। বড় অদ্ভুত মানুষটা, বোঝা বড়ই কঠিন ওনাকে। উনি আমার গালে পাশে ওনার মুখ এনে ঘোর লাগা কণ্ঠে বলতে লাগলেন, আমার শ্যামা পাখি আজ আমার মনের মতো করে সেজেছে। কাজলহীন চোখের ওই ঘন পাপড়ি পলক ফেলতেই মৃদু কেঁপে ওঠে আমার চারপাশের ভূমিকম্প তুলে দিচ্ছে। চোখ জোড়ার দূরত্বপনা বরাবরের মতোই ঝড়ের কারণ। হাতের চুড়িগুলোর শব্দ কানে বাজলেই মন জুড়ে দমকা হাওয়া বয়ে যায়। কানের দুলে পড়া এক ফালি রোদ্দুর ঝলসে দিয়ে যায় আমার চোখ। হাঁটার সাথে দুলতে থাকা মাত্রাতিরিক্ত ঘেরের লেহেঙ্গাটা রঙিন করে দিয়ে যায় চারপাশটা। ছাড়া চুলগুলো ছুটে এসে চোখ মুখ ছুঁয়ে দিতেই পাগল পাগল লাগে নিজেকে। ডুব দিতে ইচ্ছে করে ওদের সুঘ্রাণে। আর এই ঠোঁটজোড়া, কি বলে ব্যাখ্যা দেব এদের শ্যামা পাখি? এদের দেখলে যে সম্মোহনী হারিয়ে যায় আমার। বড্ড টানে এরা আমাকে। শুধু কোমর ছেড়ে দোগাল ধরলেন আমার। একবার তার হাতের দিকে তাকিয়ে আমি আবারও তার দিকে তাকালাম। না, উনি আজ নিজের মধ্যে নেই। চোখ দুটো চাউনি অসম্ভব গভীর। দু হাতের লেহেঙ্গাটা খামচে ধরে চোখ খিচে বন্ধ করে নিলাম। আজ ওই চোখে তোর সর্বনাশ আঁকা ইনশিয়া। শেষ করে দেবে তোকে আজ ওই চোখ। তাকাস না ও চোখের দিকে, তুই তাকাস না। গুনে গুনে 6 সেকেন্ড পর ঠোঁট জোড়া ছাড়া পেল আমার। নিচ দিকে তাকিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছি। মনে হলো যেন অলিম্পিকে দৌড় লাগিয়ে আসলাম মাত্র। কি হয়েছে সেটা বুঝ আসতে এক আকাশ সম বিস্ময় নিয়ে মাথা তুলে শুদ্ধের দিকে তাকালাম আবারও। উনি মুচকি হেসে আমার কপালে ঠোঁট ছুঁয়ে বললেন, ক্যাবলাকান্ত শিয়া, গার্ডেনে বলেছিলাম না সব গুণ দেখাবো আমার। ভালোবাসবো বউ, খুব ভালোবাসবো তোকে। কথাটা বলে ভাবলেশহীনভাবে এলোমেলো পা ফেলে উনি চলে গেলেন অসমে। আমি এখনো ঠায় মেরে দাঁড়িয়ে। বড়সড় শখ বলতে এর বেশি কিছু হতে পারে না। ফিরিস্ট হয়ে দাঁড়িয়ে থেকে শুধু একটাই ভাবতে লাগলাম, এইটা কি হলো? শুদ্ধর বুকের মাঝে গুটিয়ে শুয়ে আছি। চিন্তায় ঘুম হারাম হয়ে গেছে আমার। এই লোকটা ডিনারের সময় আমার আব্বুকে বলেছে আমার ক্লাস নাকি খুব তাড়াতাড়ি শুরু হবে। শেওনাজ মঞ্জিল 2 মাসের আগে যেতে দেবে না। আমি তো কিছু বলার অবস্থাতেই নেই তার আগে থেকেই। 6 সেকেন্ডের ঘটনা মাথায় ঘুরপাক খাচ্ছে। তবু যেটুকু বলার জন্য হতভম্বের মতো মাথা তুলেছিলাম, শুদ্ধ চোখ দেখে আর কিছু বলা হয়ে ওঠেনি। চুপচাপ ছিলাম। শুদ্ধ বাবাকেও বলেছেন, আব্বু, কাল থেকে আমি অফিসে জয়েন করব, তোমার সাথে বেরোবো আমি। আম্মুকেও বলেছেন, আম্মু, তোমার থেরাপিটা কাল থেকে আবারও শুরু করবে। স্পেশালিস্ট আমি ডেকে দেবো, আর শিয়া তো আছেই। তার ডাক কথায় ডাইনিং টেবিলে এক দফা শব্দহীন আমফান বয়ে গেল। আমার মতো বাকি সবও আটকে ছিল অনেকটা সময়। সবাইকে স্বাভাবিক করতে বাবা আয়ান ভাইয়ের কথা বললে উনি স্বাভাবিকভাবে বলেছেন আয়ান ভাই নাকি কিছুদিন অন্য কাজে ব্যস্ত থাকবেন, তাই সবটা উনি সামলাবেন। কিন্তু আমি যতদূর জানি আয়ান ভাই যথেষ্ট অফিসের কাজের প্রতি সেন্সিটিভ, তাই ব্যাপারটাতে একটু খটকা লাগলো। তবু 6 সেকেন্ডের তুলনায় এটা কিছুই না ভেবে আবারও সেদিকেই মনোযোগ দিলাম। রাত কতটা হয়েছে তার হিসাব নেই। ঘুমানো বাদ দিয়ে চোখ পিটপিট করছি শুধু। একদম আষ্টে পিষ্টে জড়িয়ে রেখে শুধু আমার চুলে মুখ গুজে রয়েছে। হাঁচি পাচ্ছে না ওনার? এভাবে কেন ধরে আছেন উনি আমাকে? তখন ওসব কি ছিল? আর 6 সেকেন্ড সেটা কি ছিল? মনে পড়তেই গা ঝাঁকি দিয়ে উঠল আমার। শুধু ঘুমো ঘুমো গলায় বললেন,
ঘুমাতে দে বউ, কাল সকালে অফিস যাব। এভাবে কাঁপতে থাকলে পাগল হয়ে পাগলামি করে বসবো কিন্তু। পাগলামির বাদ আছে কোনো? তার এই অদ্ভুত ব্যবহারে আমিও পাগল হয়ে যাচ্ছি রীতিমতো। কোনো মতে মাথা তুলে বললাম, আপনার কি হয়েছে শুদ্ধ? উনি আমার কপালে ঠোঁট ছোঁয়ালেন। কিছুটা অপ্রস্তুত হয়ে মাথা নামিয়ে নিলাম আবারও। শুদ্ধ চোখ বন্ধ রেখেই বললেন, এখনও ছেলে মেয়ে কিছুই হয়নি, নেহাত বউটা ছোট, নইলে এতদিনে রুমে ক্রিকেট টিম থাকতো। কিছু না বুঝে তার দিকে তাকালাম। একটু পরেই কথাটা বুঝে উঠতে চোখ বড় বড় হয়ে গেল আমার। কি বলে এসব? কেন বলে? আল্লাহ, কি থেকে কি হয়ে গেল? এত শখ কই রাখবো আমি? এই বিস্ময় কাটাতে কয়েক জন্ম পার হয়ে যাবে আমার। হয়ে কান্না পাচ্ছে। কাঁদো কাঁদো ভাবেই বললাম, আজ তো আপনি ড্রিঙ্কও করেননি। বিশ্বাস করুন, কাল জ্বরের ওষুধও খাইয়েছিলাম আপনাকে আমি। তাহলে হলোটা কি আপনার? উনি আরো শক্ত করে জড়িয়ে ধরলেন আমাকে। বললেন, এইসব চিন্তা করেও তুই কোনো কুলকিনারা খুঁজে পাবি না শিয়া। শুদ্ধ তোর সিলেবাসের বাইরে, ইনফ্যাক্ট সবার সিলেবাসেরই বাইরে। না ঘুমালে শুধু শুধু চোখের নিচে ডার্ক সার্কেল পড়বে, আর তখন বাসার মেয়ে পার্টি তোকে নিয়ে কি কি শোনাবে তা তো তোর ধারণার বাইরে থাকার কথা না। সো ঘুমা। ঘুম কি আসবে? তবে কথাগুলো তো সত্য। যেমন ওনাকে বোঝার চেষ্টা করা মানে আমার স্নায়ুতন্ত্রের উপর অত্যাচার, তেমন মেয়ে পার্টির কথার আন্দাজ কিছুটা বিকেলে পেয়েছি আমি। শুধু এতটাই জড়িয়ে রেখেছেন আমাকে যে ওনার বুকে নাকটা লেগে আছে একদম। কেমন যেন নেশালো একটা ঘ্রাণ। এ নেশা কি আমার জন্য সহ্য করতে পারবো তো? জোর করেই চোখ বন্ধ করে নিলাম। সকাল হয়েছে টের পাচ্ছি, তবুও চোখ খুলতে ইচ্ছে করছে না। একদম মৃদু কোনো হাওয়া চোখ মুখ ছুঁয়ে দিতে আরও আরাম করে গা এলিয়ে দিয়ে শুয়ে পড়লাম। কিন্তু সাদের চুলগুলো হঠাৎ চোখে পড়লো। একরাশ বিরক্তি নিয়ে চোখ বন্ধ রেখে সেগুলো সরিয়ে দিতে যাচ্ছিলাম। আমার আগে কোনো এক হাত আলতোভাবে চুলগুলো সরিয়ে দিল কপাল থেকে। ভালো লাগলেও কিছু একটা মনে করে তৎক্ষণাৎ চোখ মেলে তাকালাম। শুদ্ধ একদম বরাবর আমার দিকে পাশ ফিরে শুয়ে মাথার নিচে এক হাত দিয়ে কিঞ্চিত উঁচিয়ে রেখেছেন মাথাটা। ঠোঁটে হাসি ঝুলিয়ে অদ্ভুতভাবে তাকিয়ে আছে আমার দিকে। ওভাবে থেকেই বলে উঠলেন, গুড মর্নিং শ্যামা পাখি। আমি এক প্রকার লাফিয়ে উঠে বসলাম। উনিও উঠে বসে বললেন, গুড মর্নিং বললে কি কোনো অংশ খোয়া যায়? জোর করে হেসে বললাম, মর্নিং। শুধু আরো কিছুটা এগিয়ে বসলেন আমার দিকে। কানে গোজা চুল সামনে এনে দিয়ে বললেন, ওগুলো তোকে জ্বালাই তাই না? বিশ্বাস কর, এগুলো আমাকে বারবার তোর কাছে আসতে বাধ্য করে। আর আবার রাতের মতো ভুলভাল বলছেন উনি। যদি সেরকম কিছু করে ফেলেন, না, সহ্য করতে পারবো না, মরে যাব। এই লোকটা এইভাবে কেন কাছে আসছে আমার? কি হয়েছে তাও বলছে না। তাড়াতাড়ি বিছানা থেকে নেমে দাঁড়ালাম। শুধু ঠোঁট টিপে হেসে বললেন, যা গোসল করে আয়। ওয়েট, হোয়াট? গোসল মানে? ইংরেজিতে শাওয়ার। এখন কেন? দুপুরে গরম তখন। শুদ্ধ বিছানা থেকে নেমে আমার দিকে এগোতে এগোতে বললেন, ইউনিট কজ। এক দূরে কাবার থেকে জামা নিয়ে অশ্রমে ঢুকে লক করে দিলাম। হাঁপিয়ে গেছি, গলা শুকিয়ে গেছে আমার। বাড়াবাড়ি করছেন কেন উনি? কি চাই ওনার? গোসল শেষে অশ্রমের দরজা অর্ধেক খুলে উকি ঝুঁকি দিয়ে দেখলাম শুধু রুমে নেই। গেল কই? যেখানে খুশি যাক। এই অদ্ভুত আচরণ নিতে পারছি না আমি। একটা শ্বাস নিয়ে আস্তে ধীরে আয়নার সামনে দাঁড়ালাম। সবে চুলে পেঁচানো টাওয়ালটা খুলেছি। কেউ একজন পেছন থেকে জড়িয়ে ধরলো আমাকে। চিৎকার দেওয়ার আগে এক হাতে মুখ চেপে ধরে বলল, ইটস মি। শুদ্ধ? তার মানে এভাবে ভয় দেখেই উনি আমাকে মেরে ফেলার ধান্দায় আছেন? তারপর আজাদ মেনশন থেকে বের করে দেবেন উনি আমাকে? আয়নায় তার বাঁকা হাসিটা দেখে চোখ সরিয়ে নিজেকে ছাড়ানোর কিছুটা চেষ্টা করলাম। শুদ্ধ আরও শক্তভাবে আমাকে জড়িয়ে কানে তার থুতনি ঠেকিয়ে বললেন, আচ্ছা বউ, এত পালায় পালায় করছিস কেন তুই বলতো? কিসের পালাই? ভয় পাচ্ছিস? কেন? আপনি কি বাঘ নাকি ভাল্লুক যে খেয়ে নেবেন আমাকে আর আমি ভয় পাবো? সেটা তো তুই বলতে পারবি, আমি কি। তবে হ্যাঁ, খেয়ে নেওয়ার ব্যাপারটা। চোখ বড় বড় করে আয়নাতে তাকালাম তার দিকে। শুধু একটু হেসে আমার গলায় নাক ঘষতে শুরু করলেন। আবারও সেই অস্বস্তিকর অবস্থা। উনি কি বোঝেন না? এভাবে ওনার কাছে আসাতে এলোমেলো হয়ে যায় আমি। চোখ খিচে বন্ধ করে থেকে হাত মুঠো করে নিজেকে সামলাচ্ছি। মনে হচ্ছে উনি ছেড়ে দিলে আমি পড়ে যাব। শুদ্ধ ফিসফিসিয়ে বললেন, এই ভেজা চুল পাগল হয়ে যায় আমি শ্যামা পাখি। জাস্ট মেক্স মি ম্যাড। একটু পরে শুদ্ধ আমাকে ছেড়ে দিয়ে কিছুটা পিছিয়ে দাঁড়ালেন।
এক পলক তার দিকে তাকিয়ে এক ছুটে মাহির রুমে এসে ধপ করে বিছানায় বসে পড়লাম। লোকটা সত্যিই পাগল হয়ে গেছে। বিছানায় বসে হাঁপাচ্ছি। জিন্নাত আপু রুমে নেই। মাহি ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। আমাকে হাঁপাতে দেখে তোয়ালেটা বিছানায় ছুঁড়ে পাশে বসে পড়ল। কি হয়েছে ইনশিয়া ভাবি? হাঁপাচ্ছ কেন এভাবে? আমি চুপ করে রইলাম। কি হলো বলবে তো? তোমার শুদ্ধ ভাইয়া পাগল হয়ে গেছে মাহি। হোয়াট? কী সব বলছো তুমি? কাল রাতেই তো ফুপা ফুপির সাথে কত ভালো করে কথা বললো। তোমাকে কিছু বলেছে? বলেছে। উনি কাল আমাকে 6 সেকেন্ড ধরে 6 সেকেন্ড ধরে কি? কিছু না বলে উসকুস করতে লাগলাম। মাহি এগিয়ে এসে আমার চুলে হাত দিয়ে বলল, এ মা, ভেজে কেন? অসাড়ভাবে ওর দিকে তাকালাম। ও ঠোঁট টিপে হাসি আটকাতে ব্যস্ত। দেখো মাই, তুমি যা ভাবছো তা একদমই না। আমি জাস্ট। কি রে ইনসু, ওভাবে দৌড় লাগালি কেন? তুই এই রুমের দিকে নিচ থেকে দেখে মনে হলো মিলখা সিংকে বাস্তবে দেখলাম। কি হয়েছে? জিন্নাত আপু এসেছে। আমি উঠে ওর দিকে এগিয়ে পড়লাম। আপু, তোমার ভাই। ইতিমধ্যে দেখলাম মাই আর জিন্নাত আপুর মধ্যে চোখাচোখি ভাব বিনিময় শেষ। আমার কথায় বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নাই আপুরও। মায়ের কথা বুঝতে ব্যস্ত সে। কথা থামিয়ে আপুর হাত ঝাঁকিয়ে বললাম, আপু শোনো, আমি বলছি তোমার শিয়া। শুদ্ধ ডাক লাগিয়েছেন। করুণভাবে দুটোর দিকে তাকালাম। জিন্নাত আপু একটু হেসে সাইডে দাঁড়িয়ে আবার চোখ পাকিয়ে আঙুল দিয়ে বেরিয়ে যেতে বলল। মায়ের ঠোঁট উঁচিয়ে দুবার চুমুর মতো দেখিয়ে ঘাড় নাড়িয়ে বোঝালো, যাও যাও। চুপচাপ বেরিয়ে এলাম ওই রুম থেকে। কিছু বলার মুখ রাখেননি শুদ্ধ আমার। গুটি গুটি পায়ে রুমে ঢুকে শুদ্ধকে দেখে একটু থেমে গেলাম। চুলগুলো ভেজা, কালো প্যান্ট, নীল শার্টটার পেছনে কিছুটা ইন করা, বাকিটুকু বেরিয়ে আছে। বড় হাতাটা এলোমেলো, কলারটাও ঠিক মতো ভাঁজ করেননি উনি। লোকটা টাই বাঁধতে অস্থির হয়ে পড়েছে, তবুও বাঁধতে পারছে না। আমি এসেছি তা টের পেয়ে উনি বললেন, রুমে থাকিস না কেন তুই? আব্বু খুব পাঞ্চুয়াল, লেট হলে আবার ফেলেই চলে না যায়। এখনই বেরোবো আমি। আর তুই? উনি টাই ঘোরাতে ঘোরাতে এইসবই বলছেন। এখনই বেরোবেন? এভাবে নাকি অফিস যাবেন উনি? হাসি পাচ্ছিল প্রচুর। পেরে না উঠে ফিক করে হেসেই দিলাম। শুধু ঘুরে উঠে বুড়ো কুচকে তাকালেন আমার দিকে। হাসি থেমে গেল আমার। উনি টাই ছেড়ে এগোতে লাগলেন আমার দিকে। আমি কতটুক আসলে দৌড় লাগাবো তাই ভাবছি। এর মধ্যেই হাত ধরে ফেললেন উনি আমার। ভয় মাথা ফাঁকা ফাঁকা লাগছে এবার। লোকটা যাতা করতে পারে এখন। তাকে দেখে হেসেছি। শুদ্ধ এগিয়ে এনে আমাকে আয়নার সামনের মোড়া দেখিয়ে বললেন, এটার উপর উঠে দাঁড়া। কপাল কুচকে তাকিয়ে আছি তার দিকে। উনি চোখ পাকিয়ে আবারও ইশারা করলেন। তাড়াতাড়ি উঠে দাঁড়ালাম। উনি আমার হাত দুটো ওপরে তুলে ধরে একটা বাঁকা হাসি দিতেই বুঝলাম কান ধরতে হবে আমাকে। আরে এটা কোনো ব্যাপারই না। এমন শাস্তি ইনশিয়া বা হাতের খেল। দাঁত কেলিয়ে দোকান ধরতে যাব। উনি বাধা দিয়ে বললেন, তোর চটজলদির ডাক্তার হওয়া প্রয়োজন শিয়া। কেন? তোর কারণে যে লোকগুলো শাস্তি পায় তাদের হসপিটাল বিলটা দেওয়া থেকে বাঁচতাম আর কি। বিস্ময় নিয়ে বললাম, মানে এই যে আরিফটা যদি কাল অজ্ঞান হয়ে যেত, ডক্টর তো আমারই দেখানো লাগতো, তাই না? আবার সেদিন তোর হাতে আমার নামটা দেখেও যারা যারা হেসেছিল তাদের সবাইকে বিরিয়ানি ট্রিট দিয়েছিলাম। বেচারারা যে ঝাল খেতে পারে না তাকে জানতো। কয়েকটা হসপিটালাইজড ছিল 2 দিন। আমি তবদা মেরে দাঁড়িয়ে রইলাম। একে আসলে ছাইকো বলা যায়। সত্যি পাগল হয়ে গেছেন উনি। শুধু হাত দুটো তার কলারে দিয়ে বললেন, ওসব ছাড়, এদিকে ফোকাস কর। আমি তখনও তার দিকে তাকিয়ে, ওসব ছাড়ার মতো কিছু? এতটা পাগলামি? এইসব তো অন্যায়। এই টাই বাঁধা দেখে হেসেছিলি না, আজ থেকে এর দায়িত্ব তোর। আবারও তার স্বাভাবিক কথা। নিষ্পলক দৃষ্টি বিনিময় হলো কিছুটা সময়। মানুষটা ঠিক সেভাবে বিহেভ করছে যেমনটা সবাই চায়। সবাই। আমি চাই না উনি কাছে আসুক আমার, ভালোবাসুক তার শ্যামা পাখিকে। শুধু 2 হাতে বুকের বাঁ পাশটা চেপে ধরে বললেন, এভাবে দেখিস না বউ, লাগে। চোখ সরিয়ে টাই বাঁধতে মনোযোগ দিলাম। জানি না এর এই অতিরিক্ত ভালো মানুষের ভবিষ্যৎ কি। জ্ঞানটা ফিরতে চোখ খুলতে না পেরে আগে চারপাশটা অনুভব করতে লাগলো আয়ান। ও চেয়ারে বসা, মুখ বাঁধে, হাত পা চোখ সবই বাঁধা। কিন্তু ও এভাবে কেন? কোথায়? কিভাবে এলো? আস্তে আস্তে মনে করার চেষ্টা করলো সবটা। মুনিয়ার কাছ থেকে ফেরার সময় গাড়িতে উঠতেই কেউ ব্যাক সিট থেকে মুখ চেপে ধরে ওর গায়ে জোর খাটিয়েছিল যতটা সম্ভব, কিন্তু পরে পেরে ওঠেনি। পিছনে কে ছিল সেটা অবধি দেখে উঠতে পারেনি আয়ান। ক্রমশ শরীর নিস্তেজ হয়ে আসে ওর। তারপর আর কিছু মনে নেই। এরপর নিজেকে ওভাবে আবিষ্কার করলো ও। তার মানে কেউ ওকে ইচ্ছে করে ধরে নিয়ে এসেছে ওকে। কিন্তু কে? ও চেঁচিয়ে উঠল, শুদ্ধ,
আরে আরে রিল্যাক্স মিস্টার চৌধুরী, রিল্যাক্স। আয়ান গলার আওয়াজটা বোঝার চেষ্টা করলো, কিন্তু পারল না। তবে এটা বুঝেছে মানুষটার কণ্ঠস্বর লুকাতে মুখ বেঁধে কথা বলছে। চেঁচিয়ে বলল, কে তুই? আমাকে এভাবে ধরে এনেছিস কেন? একটারও উত্তর দেব না মিস্টার চৌধুরী, জ্ঞানটা ফিরেছে যেহেতু একটা কাজ করে দিন। আপনি আমার। তুই শুদ্ধ, আমি জানি। আরে ইয়ার কি দুনিয়া! যে লোকটা আপনাকে বেস্ট ফ্রেন্ড ভাবে আপনি তাকেই নিজের কিডন্যাপার ভাবছেন, যেখানে নিজেই কিনা তাকে পিছন থেকে আঘাত করার কথা ভেবেছিলেন। ফিল শো স্যাড ফর মিস্টার শুদ্ধ। আয়ান দাঁতে দাঁত চেপে বলল, তুই কে সেইটা বল। কি চাস তুই? কি আপাতত কি চাই সেটা শুনুন। আপনার মা এর মধ্যে বারবার কল করেছিল, তাকে একটু কাইন্ডলি বলুন আপনি অফিসিয়াল কাজে বাইরে আছেন, ব্যস্ত থাকবেন, একটু যেন কম ফোন করে আপনাকে। আর হ্যাঁ, কবে ফিরতে পারবেন তার কোনো হদিশ নেই, তাই যেন চিন্তা না করে। বুঝেছেন মিস্টার চৌধুরী? আমি জানি তুই শুদ্ধই। সামনে আসছিস না কেন? আয়ানের চোখের বাঁধনটা এক টানে খুলে দিল লোকটা। সারা শরীর ঢাকা তার, চেহারায় মাস্ক। আয়ান আপাদমস্তক দেখে বুঝলো এ শুদ্ধ নয়, তবে এই অভয়টাও ওর চেনা। লোকটা আমারও ওর চোখ বেঁধে দিল। আয়ান বল, কে তুই? আগে বলেছি বলবো না। যাই হোক, আপনি কি কথা বলবেন? আয়ান মাথা দোলালো। লোকটা বলল, ও ইউ হ্যাভ আর রিমাইন্ডার। আপনার মতো চৌধুরী হাউসে আপনার মা আর হসপিটালের 206 নম্বর কেবিনে থাকা আপনার বোন মনিয়া দুজনেই আমার কাস্টাডিতে বলা চলে। সো বি কেয়ারফুল হোয়েন ইউ টক উইথ ইউর মম। আয়ান দমে গেল। মনিয়ার খবর কেউ জানে না, এমনকি এক বাসাতে থেকে এত সাহায্য নিয়েও অশোককেও জানায়নিও। তবে একে 3 দিন হলো মুনিয়া ভালো রেসপন্সে ডাক্তার সবে ওর থাইরয়েড অপারেশনের জন্য সাহস পাচ্ছে। হয়তো তারপর মুনিয়া কথা বলতে পারবে। শুদ্ধ ফাইলের কপি জোগাড় করতে ওর একদিনও সময় লাগতো না। মুনিয়া কেসে যে হ্যান্ডেল করেছিল, একই অফিসারকে দিয়ে শুদ্ধকে ভয় দেখিয়েছিল। তারই গায়ে হাত তুলেছিল শুদ্ধ। 2টো ফাইলই ওই একজন দিতে পারত, কিন্তু এবার তো সবটা ওর হাতের বাইরে চলে যাচ্ছে। শুদ্ধ নয়, তবে কে এই লোক? শ্যামা পাখি, জানিস তোর নামের একটা স্বভাব পুষে চলেছি আমি, তোরই অগোচরে, যেটাকে কোনোভাবে নিয়ন্ত্রণ করা যায় না, কোনোভাবে দমিয়ে রাখা যায় না, যেটাকে শুধুই স্বভাব বললে ভুল হবে। সে যে এক আসক্তি, যা কাছে না পাওয়া অবধি অস্থিরতা কাটে না। তুই জানিস তোকে দেখলে দুনিয়া আটকে যায় আমার। জানিস তুই পাশে থাকলে তোর সুঘ্রাণে ভরে ওঠে আমার চারপাশ। এটা জানিস কি, কোনোভাবে একটু পাশ দিয়ে তুই হেঁটে যাওয়ার সময় ওড়নাটা মৃদু বাতাসে আমায় ছুঁয়ে দিতেই মন জুড়ে শান্তি আর তোলপাড় দুটো একসাথে হয়। আর চোখে তাকালে তোর হরিণীর মতো চোখ দুটো তীরের মতো বেঁধে। জানিস কে তা? এতগুলো মানুষের ভিড়ে যখন তুই, শুধু তুই সামনে এসে দাঁড়াস, ভেতরটা ভরে ওঠে একদম। তার ধারণা আছে তোর? জানিস না তাই না? তাই তো এভাবে কষ্ট দিস আমাকে। নইলে একটাবার দেখার জন্য তৃষ্ণার তোর চোখ দুটো নিয়ে যখনই ছুটে যায়, তুই কেন পালিয়ে বেড়াস? কেন দুদণ্ড সামনে না দাঁড়িয়ে ঘরে বন্ধ করে দিস নিজেকে? কেন লুকিয়ে রাখিস আড়ালে? সবাই তার প্রাপ্যটা পেলেও আমি কেন তোর সুধাবর্ষণ থেকে বঞ্চিত হই বলতে পারিস? তোর একটু কথা শোনার জন্য কথা বলতে গেলেই শুধু ঘাড় নাড়িয়ে উত্তর দিয়ে কেন আরও তোর নামের রোদ্দুরে ঝলসে দিস? তুই আমাকে বলতে পারিস কেন শিয়া, কেন? দেখ না, তোকে সবার দেওয়া নামে ডাকতেও বাধা পড়ে আমার গলায়। ভালোবেসে অন্য নামে ডাকবো, কিছুটা আলাদা, যেটুকু সবার মতো না। তুই তো মনে মনে আমার, আর সে মন যদি তোর নাম দেয় সেটা দোষের কি? তুই যে আমার শ্যামা পাখি, যে তার সুরেলি ধ্বনিতে সব রঙিন করে রাখে, যে তার উপস্থিতিতে সবাইকে উজ্জ্বলতার জানান দেয়। তুই যে মানুষটাই এমন। তবে দোষটা কি আমার, নাকি অন্য কোনো কারণ? সেটাই বা কি? ভালোবাসি তোকে, তা নয় তো? একটা একটা পাতায় এভাবে জুড়ে দেওয়া এক একটা শব্দ যে কাউকে মোহে ফেলে দিতে বাধ্য। আমিও পড়ে গেছি এই লেখকের মোহে, আর সে মানুষটা শুদ্ধ, যার লেখায় নিজের এভাবে বর্ণনা পেয়ে নিজেই হারিয়ে যাচ্ছি। অফিস যাওয়ার সময় শুদ্ধ নিজে মুচকি এসে ডায়েরিটা আমার হাতে ধরিয়ে দিয়ে গেছেন।
কপালে চুমু এঁটে দিয়ে বলেছেন, ভালোবাসাটা একদিনের না শ্যামা পাখি, কবে থেকে তা আমি নিজেও জানি না। শুধু এটুকু জানি তোকে আমার লাগবে, তোকেই লাগবে। হতভম্ব হয়ে দাঁড়িয়েছিলাম। এখনো আছি। এই মানুষটা কবে থেকে এইভাবে ভালোবাসে আমাকে? কই, কোনোদিন তো বলেনি। কেন বলেনি? তাহলে বিয়েটা কেন করতে চাননি? বিয়ের পর ডিভোর্সের কথায় রাজি কেন হয়েছিলেন উনি? আমাকে এই কদিন কষ্ট কেন দিয়েছেন উনি? ডায়েরিটাও তো নিয়ে নিয়েছিলেন আমার কাছ থেকে, যাতে তার অনুভূতি আমি জানতে না পারি। হুট করে কি হয়ে গেল ওনার যে এতটা স্বাভাবিক হয়ে গেলেন উনি? নিজে থেকে কাছে আসতে শুরু করেছেন উনি আমার। আজ ডায়েরিটাও দিয়ে দিলেন। এসবের কারণ কি? সবটা ঠিক হয়েও আবার কোনো অনাকাঙ্ক্ষিত ঝড়ে ধ্বংস হয়ে যাবে না তো? আসবো। ধ্যান ভেঙে দরজায় তাকালাম। তাপসী আপু আর জিনাত আপু দাঁড়িয়ে। ডায়েরিটা একটু আড়ালে রেখে এগিয়ে গেলাম। ওদের হাত ধরে ভেতরে এনে বেডে বসালাম। নিজেও পাশে বসে বললাম, অনুমতি নিচ্ছ কেন আপু তোমরা? রাগ করবো কিন্তু। রুমটা তো শুধু তোর না, শুদ্ধরও। আর সে যেমন আল্ট্রা সেন্সিটিভ তোকে নিয়ে, আমরা যদি আবার কোনোভাবে। কি কি সব বলছো তুমি তাপসী আপু? ভুল কি বললো তাপসী আপু? ঠিকই তো বলেছে। তা এই মেয়ে বরকে কি জাদু করিলা, পিরিতি শিখাইলা? চোখ ছোট ছোট করে জিন্নাত আপুর দিকে তাকালাম। ওরা দুজন হেসে দিল। তাপসী আপু বলল, ইনসু, এভাবেই সংসারে সুখ ধরে রাখিস। তোর উপর সবার অগাধ আস্থা। আপু আমি। জিন্নাত আপু আমার গালে হাত রেখে বলল, তুই বড় হয়ে গেছিস ইনসু, অনেক বড় হয়ে গেছিস। আপুর চোখের পানি ছলছল করছে। জড়িয়ে ধরলাম ওকে। ও শব্দ করে হেসে দিয়ে বলল, বোকা মেয়ে, খুশির কান্নাও বোঝে না বুঝি। একদম বড় হোসনি তুই, বাচ্চাটাই আছিস। কে বললো বড় হয়নি? বাচ্চাটাই আছে। আজ বাদে কাল কোলে বাচ্চা কাচ্চা আসবে। বড় তো হয়েছেই, তাই না ইনশিয়া ভাবি? মাহি রুমে ঢুকেছে। এসে এসব বলতে বলতে কোলে বালিশ নিয়ে আচ্ছোয়া হয়ে বিছানায় বসলো। আগ্রহ দেখিয়ে আমার দিকে তাকিয়ে ও। তাপসী আপু কৌতূহল নিয়ে বসে আছে। কি বলবো? বলার মতো কি কিছু আছে? মাহি এসব? তাপসী আপু বলল, মাহি, কি সব? আমাকে বলো। এই তো আবার এখন শুরু হবে, কিন্তু আমি বা কি বলবো? বলার মতো কিছুই খুঁজে পেলাম না। প্রচন্ড লজ্জা লাগছে। জিনাত আপুর দিকে তাকালাম। ও চোখ বুজে ঘাড় নেড়ে আমাকে বোঝালো আমি সামলাচ্ছি। বলল, তুমিও কি তোমার আম্মুর সাথে আজ বিকেলে যাচ্ছ মাহি? মাহি মুখ কালো করে ফেললো। কিছু একটা ভেবে আমাকে বলল, ইনশিয়া ভাবি, আমি আর কিছুদিন থাকি না। টপিক পাল্টাচ্ছে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। জিনাত আপু শব্দহীন হাসছে। মাহি হাত দিয়ে ধাক্কা মারতেই বললাম, হ্যাঁ 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 থাকবে। কে জোর করেছে তোমাকে যেতে? আম্মু। আচ্ছা বেশ, আমি মামিকে বলবো তোমাকে রেখে যেতে। এমনিতেও সবাই তো চলেই যাবে, তুমি থাকলেও তবু কিছুটা। জিনাত আপু তাপসী আপু দুজনেই বুঝলো আমি ওদের কথাই বলছি। মন খারাপ করেছি বলে আমাকে টেনে ড্রয়িং রুমে নিয়ে আসলো ওরা। ইরাম, আব্বু, আম্মু, ঈশান ভাইয়া, সিবাত ভাইয়া, সীমা ভাবি, টাইপ সবাই ওখানেই। অনেকটা সময় একসাথে কাটালাম ওদের সাথে। বিকেল গড়াতেই সবাই শেহনাজ মঞ্জিলের উদ্দেশ্যে রওনা হলো। কান্না করছিলাম। সেজমা মাহি মিলে সামলেছে। সব দোষ ওই লোকটার। যেতে দিল না সে শেহনাজ মঞ্জিলে। অবশ্য যখন উনি পাঠাতে চেয়েছিলেন আমি তো চাইনি। এখন ওনার কথা নচল হলে তাণ্ডব হয়ে যাবে সেটা জানা আছে আমার। তাই মুখ বুঝে সবটা চুপচাপ মেনে নিলাম। বিকেল গড়িয়ে সন্ধ্যা প্রায়। রুমেই সোফায় বসে মোবাইল ঘাঁটছিলাম। আলিফ মৌনতার সাথে মেসেঞ্জারের গ্রুপে আড্ডা চলছিল। আড্ডা কম, আলিফের গালাগালি বেশি। সেজমার স্পেশালিস্ট এসেছে। শুদ্ধ নাকি সকালেই তাকে বলেছেন বাসায় আসতে, বাগানে নিয়ে গেছে তাকে। মাহিও আমার সাথে ড্রয়িং রুমে টিভি দেখে সবে রুমে গেছে। মামিকে অনেক বলে ওকে রেখে দিয়েছি। জিনাত আপু টিউশনিটা না থাকলে ওকেও আটকাতাম। গাড়ির আওয়াজে ভেতরটা ধক করে উঠল। গতকাল সন্ধ্যা থেকে ঘটে যাওয়া এক একটা ঘটনা চোখের সামনে ভেসে উঠতে লাগলো। ওই শ্বাস আটকানো 6 সেকেন্ডের কথা মনে পড়তেই কেমন যেন গালটা গরম লাগছে। সোজা আয়নায় তাকালাম। নিজের অজান্তে শ্যামরাঙা গালটাও বেশ অনেকটা লাল বানিয়ে ফেলেছি আমি। এভাবে আর কিছুক্ষণ থাকলে তা 5 মাইল দূরে থাকা লোকটারও দৃষ্টিগোচর হবে। ছি ইনসু, এমন করছিস কেন তুই? তোকে তো সবাই টমেটো সস ডাকবে। ওই লোকটা একটু সময় ধরে পাগলামি করলো আর হলো, বউ বড্ড টায়ার্ড, তাড়াতাড়ি চুমু দে। দরজা খুলে ভেতরে ঢুকেই শুদ্ধ সেন্টার টেবিলটাতে ব্যাগ রাখতে রাখতে কথাটা বললেন। তার শুনে উঠে দাঁড়িয়ে বাইরে পা বাড়াচ্ছিলাম পানি আনবো বলে। দরজাতেই আটকে গেলাম। কি বললেন উনি? কি দিতে?
রোবটের মধ্যে ঘুরে তাকালাম। শুদ্ধ পা ঝুলিয়ে চিত হয়ে শুয়ে পড়ছেন বিছানায়, চোখ বন্ধ করে টাই ধরে টানাটানি করছেন, যেন কিছুই বলেননি। হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে আছি। উনি চোখ খুলে ফেললেন। আমার দিকে তাকাতেই তাড়াতাড়ি পা বাড়িয়ে রুমের বাইরে চলে আসলাম। এখানে তার চোখের সামনে দাঁড়িয়ে থাকা অসম্ভব। শিয়া, পানি কই? রুম থেকে বেরিয়েছি 8 ঘন্টা হলো। ড্রয়িং রুমে মেজমার কোলে মাথা রেখে মেঝেতে বসে আছি। মেজমা মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আমার। সুধর আওয়াজ পেয়ে মাথা তুললাম। লোকটা এমন কেন? এতক্ষণে পানি লাগবে তার? আসমা খালাকে ডাক লাগাতেই যাব, সেজমা বলল, তুই যা এনসু। মানা করা যায়? গুটি গুটি পায়ে পানি নিয়ে রুমে পৌঁছালাম। দরজার কাছে আসতেই শুনলাম শুদ্ধ বলছে, বেশি ভাবতে হবে না তোমাকে, যতটুকু বলেছি ততটুকুই করো। ও কি ডিজার্ভ করে সেটা আমার থেকে ভালো কেউ জানে না। সো স্টে কাম অ্যান্ড ডোন্ট মেক এনি মিস্টেক প্লিজ। শুদ্ধ কাউকে শান্ত থাকতে বলছেন? প্লিজ, এটাও সম্ভব? কে ওপাশে? অফিসিয়ালি কোনো কথা এগুলো? এভাবে আড়ি পাতাও তো ঠিক না। ইয়েপ, অল বি দেয়ার। আর ডক্টরকে বলে। ডক্টর? কিসের ডক্টর? কেজি দরজা খুলে ওকে চোখে দিতে লাগলাম। ভেতর থেকে একটানে আমাকে ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দিলেন শুদ্ধ। ভেতরে ঢুকে টের পেলাম ঝাঁকি লেগে গ্লাসের পানি সব ওনার মুখে গিয়ে পড়েছে। ভালো মতো তাকিয়ে বুঝলাম লোকটা সবে ফ্রেশ হয়েছে। গায়ে গাঢ় খয়েরি রঙের গেঞ্জি, ট্রাউজার, কপালের চুলগুলো পুরোপুরি শুকোয়নি। সেই মুখে আবারও পানি গিয়ে পড়েছে। বাঁকা হয়ে দাঁড়িয়ে কোনো মতে গায়ে পানি পড়া থেকে বেঁচেছেন শুদ্ধ। এতক্ষণ নিজের দিকে তাকিয়ে রইল, এবার মাথা তুলে আমার দিকে তাকালেন উনি। সেরেছে, এবার তো খবর আছে ইনসু। এবার তোকে ভালো মতো জব্দ করবে এই লোক। হাতটা ছাড়া আছে আমার, দৌড়াতে পারবো, কিন্তু দরজা তো লক। পালাবো তো কোথায় পালাবো? ওয়াশরুম? আর চোখে যে ওয়াশরুমের দিকে তাকিয়েছি, শুদ্ধ ঠিক সেই পাশে দাঁড়িয়ে আমার দিকে এগোতে এগোতে বললেন, আড়ি পাতা? আপনি তো তো ডেকেছেন? তো বাইরে দাঁড়িয়ে দরজায় কান লাগিয়ে কি? দেখুন। দেখবো? উনি খপ করে এক হাতে ওড়না ধরে ফেললেন আমার। বাঁকা হাসি তার মুখে। এদিকে 2 হাতে ওড়না ধরে আমি বড় বড় করে তাকিয়ে আছি। হাতটা ধরলে ঠিক ছিল, ওড়না কেন? ভয়ে একের পর এক শুকনো ঢোক গিলছি। শুধু আবারও এগোচ্ছে আর বরাবরের মতো পেছাতে ব্যস্ত আমি। ওড়না ছাড়ুন। আমি তো ছাড়ছি না, তুই ছাড়িয়ে এনে পারলে। দেখুন আপনি কিন্তু। দেয়ালে পিঠ ঠেকতেই কথা থেমে গেল আমার। শুদ্ধ আর আমার মাঝে কোনো আর কতটুকু দূরত্ব নিচে তাকিয়ে তাই দেখছিলাম। সেটুকু সময়ে ওনার আরও কাছে আসা হয়ে গেছে। আমার ঘাড়ের পাশ দিয়ে এক হাত দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে পড়লেন উনি। কানে শুধু ধুকপুক ধুকপুক শব্দটা বাজছে। পানি মারলি মুখে? আমি কই দিলাম? আপনি তো। পানি কেন এনেছিলি? অবাক হয়ে তাকালাম তার দিকে। উনি ঠোঁট কামড়ে হাসছেন। আজব লোক, নিজেই পানি আনতে বললে চেঁচিয়ে বাসা উদ্ধার করলো, এখন নিজেই জিজ্ঞাসা করছে কেন পানি আনলাম। চোখ সরিয়ে কাটকাট গলায় বললাম, আপনিই তো চেয়ে পাঠিয়েছিলেন। তাই বুঝি? তা আমি চাইলেই দিতে হবে? তো পিপাসায় কষ্ট করবেন? আমার কষ্টে তোর কি? আম্মু পাঠিয়েছে। সত্যি শিয়া, আমি তৃষ্ণার্ত। সরুন, এনে দিচ্ছি পানি। ওটা রুমেই আছে। আবারও বড়সড় করে তার দিকে তাকালাম। ঠিকই তো, রুমেও তো পানি আছে। তাহলে লোকটা চাই কি? বলেছিলাম টায়ার্ড, চুমু দিতে। বিস্ফোরিত চোখে তাকালাম। শুধু বাচ্চাদের মতো করে গাল ফুলিয়ে দাঁড়িয়ে অন্যটা দেখছেন। ওভাবে থেকেই বললেন, এবার তো তৃষ্ণা মেটাতে দিবি নাকি? আরো বড় হয়ে গেছে আমার চোখ। শুধু মাথা তুলে আমার দিকে তাকিয়ে শব্দ করে হেসে উঠলেন। আমি পঞ্চড হয়ে শুধু দেখছি। হাসি থামিয়ে উনি আমার ওড়নায় মুখ লেগে থাকা পানিটা মুছলেন। একদম কানের কাছে এসে ফিসফিসিয়ে বললেন, জানিস শিয়া, তোর ঘ্রাণের নেশার কাছে সবকিছু হার মানে। খুব তাড়াতাড়ি তোকে এতটা কাছে নিয়ে আসবো বউ, যেন সেই সুঘ্রাণ সবসময় আমার নাকে লেগে থাকে। খুব তাড়াতাড়ি তোকে আরও আপন করে নিয়ে নিজের নেশা কাটাবো শ্যামা পাখি। এতটা ভালোবাসায় তোকে ভরিয়ে দেব যে ভুলে যাব তোর নামের রোদ্দুর এতদিন আমাকে পুড়িয়েছে। সেদিন তোর নামের রোদ্দুরে শুধু তৃপ্ত হবে এই শুদ্ধ, শুধুই তৃপ্ত হবে।